A 23-year-old woman comes to the emergency department for review. She has been suffering from increasingly frequent migraines over the past few months and was particularly concerned today as her usual order of flashing multicolor lights in front of her right eye, followed by a severe right-sided headache, was accompanied by transient arm weakness, which resolved after approximately 30 minutes. Her only medication is the combined oral contraceptive pill. On examination, blood pressure 150 by 95 millimeter mercury, pulse 85 and regular. The limb weakness has resolved and there are no abnormal neurological findings. তার মানে একটা ইয়ং ফিমেল পেশেন্ট আগে থেকে মাইগ্রেন ডায়াগনোজ, এবার হচ্ছে পাওয়ার অফ ফ্ল্যাশিং, সাথে হচ্ছে লিম্ব উইকনেস নিয়ে। পেশেন্ট আগে থেকে হচ্ছে ওরাল কন্ট্রাসেপটিভ পিল খায়। পেশেন্টের যে উইকনেস ছিল সেটা রিকভারি হয়ে গেছে এবং এখন তার কোনো নিউরোলজিক্যাল ফাইন্ডিংস নেই। এই পেশেন্টের জন্য ম্যানেজমেন্ট স্টেপ কি হবে? মানে এটা হচ্ছে এমআরসিপির মোটামুটি খুব কমন একটা প্রশ্ন, মাইগ্রেন উইথ অরা। তাহলে মাইগ্রেনের কোনো পেশেন্টের যদি এরকম মাইগ্রেন উইথ অরা থাকে, পেশেন্ট যদি হেমিপ্লেজিয়া নিয়ে প্রেজেন্ট করে, এটাকে বলা হয় হেমিপ্লেজিক মাইগ্রেন। এক্সেলেন্ট। তাহলে এই পেশেন্টগুলোর ক্ষেত্রে আমাদের ফার্স্ট লাইন ট্রিটমেন্ট বলি বা মোস্ট ইম্পর্টেন্ট ট্রিটমেন্ট হচ্ছে ওরাল কন্ট্রাসেপটিভ পিল, এটা বন্ধ করা। ওসিপি হচ্ছে যদি কোনো পেশেন্টের মাইগ্রেন উইথ অরা থাকে তাহলে এই পেশেন্টগুলোর ওসিপি হচ্ছে স্ট্রোকের রিস্ক বাড়ায়, ডেভিডসনে লেখা আছে। তো এদের ক্ষেত্রে ওসিপি বন্ধ করতে হবে। আর এটা কেন হেমিপ্লেজিক মাইগ্রেন, ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক না? ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাকের ক্ষেত্রে কোনো অরা থাকে না। তাহলে এই পেশেন্টের যেমন ভিজুয়াল অরা রয়েছে, এটা ট্রানজিয়েন্ট ইসকেমিক ক্ষেত্রে এটার ক্ষেত্রে থাকবে না। ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাকের ক্ষেত্রে থাকলে ব্লাইন্ডনেস থাকতে পারে, ট্রানজিয়েন্ট মানে নেগেটিভ সিগন্যালস থাকতে পারে। তাহলে এটা ডায়াগনোস হচ্ছে হেমিপ্লেজিক মাইগ্রেন। আর এই ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট ম্যানেজমেন্ট স্টেপ হচ্ছে স্টপিং ওরাল কন্ট্রাসেপটিভ পিল। A 60-year-old engineer who was previously well was found collapsed on the floor. When he was admitted, examination revealed weakness of the right side of his body, with his arm and face more severely affected than his leg, and severe aphasia. তাহলে পেশেন্ট হচ্ছে হেমিপ্যারালিসিসে প্রেজেন্ট করছে, যেখানে আর্ম উইকনেস মোর দেন লেগ আর সাথে সিভিয়ার অ্যাফাসিয়া আছে। তাহলে মোস্ট লাইকলি ডায়াগনোসিস কি হবে? ওকুলেশন অফ লেফট মিডিল সেরিব্রাল আর্টারি। তাহলে মিডিল সেরিব্রাল আর্টারির ক্ষেত্রে আমরা বলছিলাম কয়েকটা ক্লু থাকতে পারে। একটা হচ্ছে আর্মের উইকনেস মোর দেন লেগ অ্যান্ড ফেস, অথবা সাথে হচ্ছে অ্যাপাসি থাকতে পারে, হোমোনাইমাস হেমিয়ানিফিয়া থাকতে পারে। আর যদি অ্যান্টোসেরিব্রাল আর্টারি ওকুলেশন হয় তাহলে সেক্ষেত্রে কি থাকবে? লেগ উইকনেস মোর দেন আর্ম। আরেকটা থাকতে পারে, অনেক সময় পেশেন্টের ইউরিনারি ইনকন্টিনেন্স থাকতে পারে। ফ্রন্টাল লোবে ফাংশন থাকতে পারে।
ডিসফাংশন অথবা বলেও থাকতে পারে। এগুলো ইউজুয়ালি পরীক্ষায় কম আসে আর কি। A 49-year-old man hit his forehead getting into his car. A few hours later, he developed diplopia, vomiting, and severe headache. On examination, he is slightly drowsy and he has dilated right pupil, partial ptosis, little movement in any direction of gaze in his right eye, with reduced sensation over the right forehead. He had a postural systolic blood pressure drop 20 millimeter mercury. তাহলে পেশেন্টের মেইন সিমটমস হচ্ছে সিভিয়ার হেডেক, এর সাথে আছে ভমিটিং অ্যান্ড ডিপ্লোপিয়া। তারপর আছে টোসিস, ডাইলেটেড পিউপিল, আগে আছে অপথ্যালমোপ্লেজিয়া আছে। তারপর আছে রিডিউসড সেন্সেশন অফ ফোরহেড, আর আছে পোস্টাল ড্রপ। এক্সেলেন্ট। তাহলে এখানে ডায়াগনোসিস পিটুইটারি অ্যাপোপ্লেক্সি, মানে সাডেন সিভিয়ার হেডেক। এটা হইতে পারে পিটুইটারি অ্যাপোপ্লেক্সি, সাবএকুয়ান হেমোরেজ বা ভার্টিব্রাল আর্টারি ডিসেকশন। তাহলে ভাস্কুলার কোনো কজ ইউজুয়ালি মেনিনজাইটিস, এটা তো ইউজুয়ালি অ্যাকিউট অনসেট হবে না। আর্টারি ইনফেকশন ইউজুয়ালি হেডেক থাকে না। তাহলে এখানে কি কি গুলো আছে? পেশেন্টের টোসিস আছে, ডাইলেটেড পিউপিলার অপথ্যালমোপ্লেজিয়া আছে, এবং এটা হচ্ছে সব ডিরেকশনে অপথ্যালমোপ্লেজিয়া, তার মানে থার্ড, ফোর্থ এন্ড সিক্সথ ক্যালনার পলসি আছে। এর সাথে কি আছে? ফোর হেডের সেন্সেশন ডিমিনিশড, তার মানে ট্রাইজেমিনাল নার্ভের ফার্স্ট ব্রাঞ্চ ইনভলভমেন্ট হয়েছে। তাহলে 3, 4, 6 এবং ট্রাইজেমিনাল ফার্স্ট ব্রাঞ্চ এটা থাকে কোথায়? ক্যাভার্নাস সাইনাসে। তাহলে পেশেন্টে এমন কোনো জায়গায় লেশন হতে হবে যেটা ক্যাভার্নাস সাইনাসকে ইনভলভমেন্ট করতে পারে। তাহলে এখানে পিটুইটারি গ্ল্যান্ড আছে যেটা ক্যাভার্নাস সাইনাসে ক্লোজলি থাকে। পিটুইটারি অ্যাপোপ্লেক্সি হলে এটা ক্যাভার্নাস সাইনাসে এক্সটেনশন হতে পারে এবং এই নার্ভগুলা ড্যামেজ করতে পারে। অপশনে ক্যাভার্নাস সাইনাস থ্রম্বোসিস থাকলেও পিটুইটারি অ্যাপোপ্লেক্সি অ্যান্সার হবে। কারণ এখানে আরেকটা ক্লু দেওয়া আছে, পেশেন্টের পোস্টাল ড্রপ আছে। পোস্টাল ড্রপ মানে পেশেন্টে ইন্ডিকেট করছে যে গ্লুকোকর্টিকয়েড ডেফিসিয়েন্সি আছে বা অ্যাড্রিনাল ইনসাফিসিয়েন্সি আছে। কারণ ক্যাভার্নাস সাইনাস থ্রম্বোসিস হলে সেখানে অ্যাড্রিনাল ইনসাফিসিয়েন্সি থাকবে না। এটা হচ্ছে একটা ক্লু ফল পিটুইটারি অ্যাপোপ্লেক্সি। আরেকটা হচ্ছে ক্যাভার্নাস সাইনাস থ্রম্বোসিস হলে সেক্ষেত্রে আমরা যখন নিউরোলজি পড়ছিলাম বলছিলাম আরো কিছু ক্লু থাকে, যেমন পেশেন্টের প্রোটোসিস থাকতে পারে বা কেমোসিস থাকতে পারে। আর ক্যাভার্নাস সাইনাস থ্রম্বোসিসের একটা হিস্ট্রি থাকবে, রিস্ক ফ্যাক্টর। এটা হইতে পারে পেশেন্টের সাইনোসাইটিস আছে বা ফেশিয়াল কোনো ইনফেকশন আছে যেখান থেকে সোর্সটা আসবে, অথবা এমন কোনো রিস্ক ফ্যাক্টর আছে যেটা থ্রম্বোটিক ম্যানিফেস্টেশন করতে পারে। এটা হইতে পারে পোস্ট প্রেগনেন্সি, হইতে পারে ডিহাইড্রেট কন্ডিশন, হইতে পারে বেসেটস ডিজিজ, যেগুলো থ্রম্বোসিস করে। তাহলে এই ধরনের কোনো একটা ক্লু থাকবে অথবা ইনফেকশনের হিস্ট্রি থাকবে, এরপরে হচ্ছে ডেভেলপ করবে। আর এখানে যেহেতু পোস্টাল ড্রপ আছে সো এটা মোর ইন ফেভার অফ পিটুইটারি অ্যাপোপ্লেক্সি। তাহলে পিটুইটারি অ্যাপোপ্লেক্সির ক্লাসিক্যাল সিনারিও থাকে কয়েকভাবে। একটা হচ্ছে সাডেন সিভিয়ার হেডেক থাকতে পারে, তারপরে যে ক্যাভার্নাস সাইনাস এক্সটেনশন থাকতে পারে, পোস্টাল ড্রপের কথা বলা থাকতে পারে, আর একটা হচ্ছে হরমোনাল ইমব্যালেন্সের কথা বলা থাকতে পারে। হরমোনাল ইমব্যালেন্স অনেক সময় ডিরেক্টলি বলা থাকে না, ইউজুয়ালি হাইপোনেট্রিয়ার কথা বলা থাকে, যে পেশেন্টের হাইপোনেট্রিমি আছে। তাহলে কয়েকটা ক্লু দিয়ে পিটুইটারি অ্যাপোপ্লেক্সির কোশ্চেন পরীক্ষা আসতে পারে। A 35-year-old migraine presents to the emergency department with a 48-hour history of headache and left-sided visual disturbance.
On examination, you find an inferior homonymous quadrantenopia. There is abnormal optokinetic response when the target is moved towards the right. মেইন হচ্ছে লেফট ইনফিরিয়র হোমোনাইমাস কোয়াড্রান্টেনোপিয়া। তাহলে সাইট অফ লেশন কোথায়? রাইট প্যারাইটাল লোব। আমরা হচ্ছে এটাও ডিটেলস ডিসকাস করা হয়েছে। ডিটেলস মনে থাকলে আমরা বলছিলাম পিটস মনে রাখার জন্য। তাহলে প্যারাইটাল হচ্ছে ইনফিরিয়র আর টেম্পল হচ্ছে সুপিরিয়র, আর এখানে কন্ট্রালাটাল হবে, কোয়াড্রান্টেনোপিয়া হবে। লেফট অপটিক ট্র্যাক্ট যদি লেশন হয় তাহলে এটা ফাইন্ডিংস কি পাওয়া যাবে? এক্সেলেন্ট। তাহলে রাইট সাইডের ইনকনগ্রুয়াস হোমোনাইমাস হেমিয়ানোপিয়া। আর অপটিক কাজমাতে হলে বাইটেম্পোরাল হেমিয়ানোপিয়া। ওকে, অক্সিপিটাল লোবে হলে তাহলে রাইট অক্সিপিটাল লোবে হলে হবে হচ্ছে লেফট সাইডেড হোমোনাইমাস হেমিয়ানোপিয়া উইথ ম্যাকুলার স্পিয়ারিং। তাহলে ভিজুয়াল ফিল্ড ডিফেক্টগুলো এগুলো পরীক্ষা খুব কমনলি আসে, একটু পড়লেই আশা করা যায় পারা যাবে এগুলা। এটা খুব ইম্পর্টেন্ট একটা সিনারিও। A 52-year-old man with a long history of alcohol abuse and diabetes was admitted with a subacute illness consisting of headache, fever, neck stiffness, and photophobia. On examination, he was also observed to be ataxic, dysarthric, dysphagic, and to have gaze-evoked nystagmus. MRI brain demonstrated a high signal abnormality in the brainstem. CSF analysis showed 15 polymorphs, glucose concentration 2, protein concentration 0.9, failed to improve after 3 days of intravenous cefuroxime treatment. তাহলে পেশেন্টের একটা সাব অ্যাকুট মেইনজাইটিস হিস্ট্রি আছে, রিস্পেক্টের মধ্যে আছে অ্যালকোহল অ্যাবিউজ অ্যান্ড ডায়াবেটিস, সাথে ব্রেন স্টেমের সাইন আছে, পেশেন্টের অ্যাটাক্সিয়া, ডিজার্থিয়া, ডিসফেজিয়া আছে। আর সিএসপি স্টাডিতে ইম্পর্টেন্ট হচ্ছে গ্লুকোজ কনসেন্ট্রেশনটা লো। আইভি থার্ড জেনারেশন সেফলোস্পোরিন দেওয়ার পরে পেশেন্টের রেসপন্স করে নেই। এক্সেলেন্ট। তাহলে এটা অ্যান্সার হচ্ছে লিস্টেরিয়া মোনোসাইটোজেন্স। তাহলে লিস্টেরিয়া মোনোসাইটোজেন্সের ক্ষেত্রে কি কি ক্লু থাকতে পারে? পেশেন্টের অ্যালকোহল অ্যাবিউজের হিস্ট্রি থাকতে পারে, ডায়াবেটিস থাকতে পারে, প্রেগনেন্সি হিস্ট্রি থাকতে পারে, অথবা সিভিয়ারলি ইমিউনো কম্প্রোমাইজ থাকতে পারে। পেশেন্টের মেইনজাইটিসের সাথে ব্রেন স্টেমের সাইন থাকে। তাহলে ব্রেন স্টেমের সাইনের মধ্যে পেশেন্টের উইকনেস থাকতে পারে, অ্যাটাক্সিয়া, ডিসফেজিয়া, ডিজার্থিয়া এগুলো থাকতে পারে। আর সিএসএফ স্টাডি করলে আমরা ইম্পর্টেন্ট যেটা পাবো সেটা হচ্ছে এখানে গ্লুকোজ কনসেন্ট্রেশনটা কম থাকে। তাহলে এই ক্লুগুলো থাকলে আমাদের পজিটিভ অর্গানিজম হবে লিস্টেরিয়া মোনোসাইটোজেন্স। ট্রিটমেন্ট কি হবে? ইউজুয়ালি তো আমরা মেনজাইটিস থার্ড জেনারেশন সেফালোস্পিন দিয়ে এখানে রেসপন্স করে নেই। এক্সিলেন্ট। তাহলে আমরা হচ্ছে অ্যাড করব আইভি এমপিসিলিন বা অ্যামোক্সিসিলিন। তাহলে এই প্রশ্নটাও ফ্রিকোয়েন্টলি এমওসিপিতে আসে। তাহলে লিস্টের ক্ষেত্রে আমাদের অ্যান্টিবায়োটিক চয়েস হচ্ছে এমপিসিলিন বা অ্যামোক্সিসিলিন। এমপিসিলিনটাই বেশি ইউজ করা আর কি। ওকে, হোয়ার ইজ দ্য মোস্ট লাইকলি সাইট অফ আ লেশন? A 64-year-old woman presents with sudden right-sided weakness and dysphagia, dysarthria, and diplopia. On examination, she has a right hemiparesis, slurred speech, and abnormal eye movements with left sixth nerve palsy. She is also noted to have left-sided facial weakness. She has a history of hypertension and diabetes mellitus. তাহলে রাইট সাইডে উইকনেস আছে, আর লেফট সাইডে আছে cranial nerve 6 and 7 palsy।
সাথে আছে dysphagia, dysarthria, and diplopia. সাইট অফ লেশন হচ্ছে লেফট পন্স। মিলার্ড গুডলাস সিনড্রোম হইতে পারে। তাহলে আমাদের 6 নার্ভ এবং 7 নার্ভ এই দুটো থাকে হচ্ছে পন্সে। আর আমরা জানি যে সাইডে হচ্ছে যে আমাদের থাকে ক্রিনাল নার্ভ থাকে, সাইট অফ লেশন হচ্ছে সেই সাইডে। ডিসফেজিয়া, ডিজার্থিয়া এটা হইতে পারে এখানে হচ্ছে ইসের গুলো নার্ভগুলো থাকে, সরি সেরেবেলার ইনভলভমেন্ট হইতে পারে, সেখান থেকে ডিজার্থিয়া হইতে পারে, ডিপ্লোপিয়া গুলো হইতে পারে। ডিপ্লোপিয়া তো এখানে 6 ক্যানাল নার্ভ হলে এমনিতেই হবে, ল্যাটারাল লেকটাস ইনভলভমেন্ট হবে, সো ডিপ্লোপিয়া হবে। আরেকটা হচ্ছে পন্স ইনভলভমেন্ট হলে সেখানে সেরেবেলার ইনভলভমেন্ট হইতে পারে। ডিসফেজিয়াটা এখানে আসলে একটু আনলাইকলি, তবে আমাদের যে ক্যানাল নার্ভ 9, 10, 11 আছে এগুলো তো থাকে ল্যাটারাল মেডুলাতে, এগুলোর সাথে এদের কমন একটা নিউক্লিয়াস থাকে, এটার নামটা এই মুহূর্তে আর মনে নাই। এটা অনেক সময় এই ল্যাটারাল পন্সে লেশনে ওইটা ড্যামেজ হইতে পারে অনেক সময়। রেড নিউক্লিয়াসটা এখানে না, রেড নিউক্লিয়াস তো ক্লট সিনড্রোম, এটা আলাদা। A 56-year-old man presents with severe stabbing pain over the left maxillary region of the face over the past few months. No obvious illness precedes the onset of the problem. The pain occurs several times per day and lasts anything from a few seconds to 1 minute. It can be brought on simply by touching the area. Sometimes the pain is accompanied by brief muscle spasm. Neurological examination is entirely normal. এটা খুবই কমন একটা সিনারিও। ডায়াগনোসিস ট্রাইজেমিনাল নিউরালজিয়া। ট্রিটমেন্ট কি দেবো আমরা? ট্রাইজেমিনাল নিউরালজিয়ার ক্ষেত্রে আমাদের ট্রিটমেন্ট অফ চয়েস হচ্ছে কার্বামেজাপাইন। কার্বিমেজল, কার্বিমেজল তো অন্যদিকে চলে গেল। কার্বিমেজল তো অ্যান্টি থাইরয়েড ড্রাগে চলে গেছে। ওকে। A 23-year-old man attends the neurology clinic for review. He was previously injured in a motorcycle accident where he suffered a T9 fracture and extensive damage to the spinal cord. Although he had significant muscle weakness below the level of the lesion, pain and temperature sensation had been preserved. He now reports pain and temperature loss over the part of his body. He admits to drinking 5 minutes of alcohol per day. On examination, you can demonstrate a loss of pain and temperature sensation over the upper back, shoulder, and upper arm. Fine touch appears to be preserved. পেশেন্টের ফাইন টাচ প্রিজার্ভড আছে, পেইন অ্যান্ড টেম্পারেচার সেন্সেশন লস আছে। ডায়াগনোস হচ্ছে সিঙ্গোমাইলিয়া। সিঙ্গোমাইলিয়ার ক্ষেত্রে অনেক সময় পেশেন্টের এরকম একটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট বা হার্টের হিস্ট্রি থাকতে পারে। A 67-year-old man who drinks 10 units of alcohol per day presents to the emergency department with poor memory and a white-based stamping gait. He has had some urinary incontinence recently and has been given a course of trimethoprim. On examination, he is confused with mini-mental scoring 16/30, appears to have
gaze evoked nystagmus as well as impaired vertical gaze. His family reports that his gait and memory issues have been worsening over the past few weeks. তাহলে পেশেন্টে কি কি আছে? 67-year-old, অ্যালকোহলিক। এখন প্রেজেন্ট করছে পোর মেমোরি নিয়ে। সাথে কি আছে? ওয়াইড বেসড স্ট্যাম্পিং গেট। রিসেন্টলি তার একটা ইউরিনারি ইনকন্টিনেন্সের হিস্ট্রি আছে। আর কি আছে? নিস্টেগমাস আছে। আর কি আছে? গেস পলসি আছে। তাহলে এখানে নর্মাল প্রেশার হাইড্রোকেফালাস ভার্নিস এনকেফালোপ্যাথি দুইটা নিয়ে একটু কনফিউশন হতে পারে। সময় হচ্ছে নর্মাল প্রেশার হাইড্রোকেফালাসে যে গেট ইমব্যালেন্স থাকে, এটা কি ধরনের গেট ডিস্টারবেন্স থাকে? নর্মাল প্রেশার হাইড্রোকেফালাসের ক্ষেত্রে থাকবে হচ্ছে অ্যাপট্যাক্সিক গেট। আর ওয়াইড বেসড স্ট্যাম্পিং গেট, এই ধরনের গেট পাওয়া যায় অ্যালকোহলিক পেশেন্টের ক্ষেত্রে। তাহলে মেমোরি ইম্পেয়ারমেন্ট এটা হচ্ছে নর্মাল প্রেশার হাইড্রোকেফালাসে পাওয়া যেতে পারে, অ্যালকোহলিকও পাওয়া যেতে পারে। ইউরিনারি ইনকন্টিনেন্স এটা বয়স্ক যে কোনো রোগীরই হইতে পারে। পেশেন্টের ইউটিআই কারণে হইতে পারে এবং পেশেন্টকে বলা হয়েছে যেখানে ট্রাইমিথোপ্রিন দেওয়া হয়েছে ইউরিনারি ইনকন্টিনেন্সের জন্য। মোস্ট লাইকলি ইউটিআই কারণে হওয়ার পসিবিলিটি বেশি। গেটের ক্ষেত্রে যদি আমরা দেখি, নর্মাল প্রেশার হাইড্রোকেফালাসের ক্ষেত্রে পাবো অ্যাপট্যাক্সিক গেট, কিন্তু এই পেশেন্ট আছে ওয়াইড বেসড স্ট্যাম্পিং গেট। এখানে অপথলমোপ্লাজিয়ার কথা বলা আছে, নিস্টেগমাসের কথা বলা আছে, তারপরে যে গেস পলসির কথা বলা আছে। তাহলে নিস্টেগমাস এবং এই যে ভার্টিক্যাল গেজ পলসি, এটাও এক ধরনের অপথলমোপ্লাজিয়া। এটা আমরা হচ্ছে এনপিএস এ পাবো না। তাহলে গেটটা হচ্ছে ভার্নিক্সের দিকে যায়, তারপর ওকুলার যে ফাইন্ডিংস এটা হচ্ছে ভার্নিক্সের দিকে যায়। পেশেন্টের অ্যালকোহলিক হিস্ট্রি আছে। ইউরিনারি ইনকন্টিনেন্সটা এটা যে কোনো বয়স রোগী হইতে পারে। তাহলে এই ক্ষেত্রে আসলে ডায়াগনোসিস হচ্ছে ভার্নিক্স এনকেফালোপ্যাথি। তাহলে পরীক্ষায় এই ধরনের কিছু সিনারিও থাকবে যেগুলা দেখতে দুই দিকে কনফিউশন হতে পারে। So আমাদের আদার্স ক্লুগুলো ভালো করে দেখা লাগবে। তাহলে নিস্টেগমাস, যেমন নিস্টেগমাসটা এটা এনপিএস দিয়ে কোনোভাবে এক্সপ্লেন করা পসিবল না। ভার্টিক্যাল গেজ ইম্পেয়ারমেন্ট এটাও এনপিএস দিয়ে ব্যাখ্যা করা পসিবল না। আর এনপিএস যে গেট থাকবে সেটা থাকবে অ্যাবস্ট্রাকশন গেট, এটা পুরো ক্যারেক্টারিস্টিক আলাদা। তাহলে এটা অ্যান্সার হচ্ছে ভার্নিক্স এনকেফালোপ্যাথি। তাহলে ভার্নিক্স এনকেফালোপ্যাথি এটার সাথে কয়েকটা জিনিসের কনফিউশন হতে পারে। কারণ মিলার ফিশার সিনড্রোমের ফিচার্স অনেকটা ভার্নিক্সের মতো, এনপিএস এর কিছু সিমটমস আছে যেগুলো ভার্নিক্সের সাথে ওভারল্যাপ করে। 75-year-old woman with a long history of hypertension and diabetes presents with a sudden onset of involuntary movements. On examination, she has a right hemiballistic involuntary movements. তাহলে হেমিব্যালিসমাসের সাইট অফ লেশন হচ্ছে সাবথ্যালামিক নিউক্লিয়াস। কোন সাইডের নিউক্লিয়াসের লেশন হবে, রাইট অর লেফট? তাহলে লেফট নিউক্লিয়াস। তাহলে হেমিব্যালিসমাসে মোস্ট কমন কজ হচ্ছে স্ট্রোক, ইউজুয়ালি কন্ট্রালাটারাল সাবথ্যালামিক নিউক্লিয়াস লেশন হয়। রেড নিউক্লিয়াস ইনভলভমেন্ট হয় আমাদের কোন সিনড্রোমে? ক্লট সিনড্রোমে। ল্যাটারাল মেরুদাতে রেড নিউক্লিয়াস থাকে তো মিড ব্রেনে।
আমরা যে ক্লোয়াডে 3C বলছিলাম, কন্ট্রাল্যাটারাল হেমিপ্যারেসিস, তারপর হচ্ছে ক্রানিয়াল 3 পলসি, আর একটা হচ্ছে সেরেবেলার সাইন। ওকে, সমস্যা নেই। তাহলে ক্লট সিন্ড্রোম হচ্ছে আমাদের রেড নিউক্লিয়াস ইনভলভমেন্ট হয়। আচ্ছা, এটা একটু ডিফিকাল্ট কোশ্চেন, তবে আমরা মনে হয় ফার্স্টে সেটা ডিসকাস করছিলাম। 27-year-old motorcyclist come to the neurology clinic some 6 months after suffering a significant motor vehicle accident. He is complaining of sensory symptoms affecting both upper limbs. Is suspected diagnosis of syringomyelia. Which of the following is the most likely findings? তাহলে সিংহমাইলার ক্ষেত্রে আমরা কি পাইতে পারি? এক্সিলেন্ট। তাহলে স্পাস্টিক উইকনেস উইথ বাইলেটারাল আপগোয়িং প্ল্যান্টাস ইন বোথ লোয়ার লিম্বস। তাহলে সিংহমাইলার সময় ডিসকাস করছিলাম যে প্রথমে কি হয়, ইউজুয়ালি পেইন অ্যান্ড টেম্পারেচার সেন্সেশন লস হয়। এরপর হচ্ছে লোয়ার মোটর নিউরন টাইপ অফ ফিচার্স পাইতে পারি ইন কেস অফ ইন আপার লিম্বে। আর কি থাকতে পারে, স্পাস্টিক প্যারাপ্যারেসিস বা আপার মোটর নিউরন লেশন থাকবে ইন লোয়ার লিম্বে। আর ডর্সাল কলামের ফিচার্স গুলা মানে ভাইব্রেশন, পজিশন, তারপর হচ্ছে ফাইন টাচ, এগুলো হচ্ছে ইনট্যাক্ট থাকবে। তাহলে 4টা ফাইন্ডিংস আমাদের সিংহমাইলের ক্ষেত্রে মনে রাখা লাগবে। এর মধ্যে পেইন, টেম্পারেচার সেন্সেশন লস এবং লোয়ার মোটর নিউরন, এগুলো পাবো শুধু আমরা যে সাইডটাতে লেশন আছে শুধু সেই সাইডটাতে। আর স্পাস্টিক প্যারাপ্যারাসিস পাবো বিলো দ্য সাইট অফ লেশন, মানে যেখানে লেশন আছে তার নিচে সবগুলাতে। A 78-year-old man presents with sudden onset of the loss of sensation of pain and temperature over his left face and right side of the body. In addition to the sensory abnormalities, there is a left-sided Horner syndrome. মানে পেশেন্টের লেফট সাইডে হচ্ছে যে পেন অ্যান্ড টেম্পারেচার সেন্সেশন লস আছে ইন ফেস, লেফট সাইডে হর্নার আছে, আর রাইট সাইডে বডিতে পেন অ্যান্ড টেম্পারেচার সেন্সেশন লস আছে। তাহলে ডায়াগনোসিস কি? ওকে, তাহলে অ্যান্সার হচ্ছে লেফট পোস্টেরিয়র ইনফিরিয়র সেরেবেলার আর্টারি। ডায়াগনোসিস হচ্ছে ল্যাটারাল মেডুলারি সিনড্রোম। তাহলে এখানে একটু খেয়াল করে দেখবেন যেন সেরেবেলার আর সেরেব্রাল মিস না হয়। এই পেশেন্টের কি কোনো উইকনেস থাকবে? হেমিপ্যারেসিস? তাহলে এই পেশেন্টের কোনো হেমিপ্যারেসিস থাকবে না, কারণ ল্যাটারাল মেডুলাতে আমাদের হচ্ছে কোনো মোটর নিউরন থাকে না। মোটর নিউরন মানে ডিসেন্ডিং ট্র্যাক্টটা আমাদের হচ্ছে মিডিয়াল মেডুলাতে থাকে। আর ভাইব্রেশন পজিশন সেন্স কেমন থাকবে? এটা কি লস হবে নাকি ইনট্যাক্ট থাকবে? ইনট্যাক্ট থাকবে। তাহলে ভাইব্রেশন পজিশন সেন্স ক্যারি করে যে ফাইবারগুলো, এগুলো হচ্ছে আমাদের মিডিয়াল মেডুলা এবং মিডিয়াল পন্স দিয়ে উপরের দিকে উঠে। সো এগুলো এখানে এফেক্টেড হবে না। তাহলে মিডিয়াল মেডুলারি সিনড্রোমে কি কি এফেক্টেড হবে? তাহলে ল্যাটারাল মেডুলার সিনড্রোম তো আমরা পড়লাম। মিডিয়াল মেডুলারি সিনড্রোম, তাহলে একটা হচ্ছে 12 ক্রেনাল নার্ভ ইনভলভমেন্ট হবে।
কর্টিকো স্পাইনাল ট্র্যাক্ট ইনভলভমেন্ট হবে। আরেকটা পোস্টেরিয়র কলাম মিডিয়াল লেমনিসকাস, তাহলে ভাইব্রেশন এবং পজিশন সেন্স লস হবে। তাহলে এই তিনটা ফিচার্স আমরা পাবো হচ্ছে মিডিয়াল মিডুলারি সিনড্রোমে। A 75-year-old man is noted by his family to be increasingly confused, and for the last 12 months, things have been worsening. His mental state fluctuates considerably and appears to be hallucinating at times. His daughter commented that his gait has become abnormal over the preceding months and that his GP has tried a tablet for the nocturnal confusion that apparently made him much worse. On examination, he has a mini mental score 20 by 30, generally increased tone and difficulty in performing rapidly alternating movements. His tendon reflexes are normal, plantar responsibility reflex are normal. Excellent. তাহলে এটা হচ্ছে লিওবার্ডি ডিমেনশিয়া। পেশেন্টে হ্যালুসিনেশন আছে, কিছু মুভমেন্ট ডিসঅর্ডার আছে, আর আছে ফ্লাকচুয়েটিং মেন্টাল স্টেট। তাহলে হ্যালুসিনেশন, ফ্লাকচুয়েটিং কগনিশন, একটা কি বলছে, তার রিসেন্টলি একটা ট্যাবলেট প্রেসক্রাইব করছে, তারপর সিমটমস আর ওয়ার্সেনিং হয়েছে। তাহলে এই তিনটা কুল ইউজুয়ালি পেশেন্টের লিওবার্ডি ডিমেনশিয়ার ক্ষেত্রে থাকে। একটা হ্যালুসিনেশন থাকতে পারে, ফ্লাকচুয়েটিং কগনিশন থাকতে পারে, আর অ্যান্টিসাইকোটিক ড্রাগস দেওয়ার পরে ইউজুয়ালি কন্ডিশনগুলো আরো ওয়ার্সেনিং হয়। A 53-year-old hospital porter is referred to you with aching and fatigue in his legs. Symptoms started 2 months ago with difficulty walking upstairs. On direct questioning, he says it takes him increased effort to get dressed. He also complains of a dry mouth, but there are no speech or swallowing difficulties. On systemic question, he has a long history of mild breathlessness on exertion and chronic cough that he attributes to his heavy smoking. However, over the last weeks, he has noticed blood streaks in his sputum. On examination, he has a predominantly proximal weakness, more on the left. Deep tendon reflexes are depressed but improved with repeated muscle contraction. No sensory or extraocular manifestation. Diagnosis হচ্ছে Lamberton myasthenic syndrome due to small cell lung carcinoma. একটা ক্রনিক হেভি স্মোকার পেশেন্ট, কাফ আছে, হিমোপ্যাথিস আছে, ব্রেথলেসনেস আছে, সাথে প্রক্সিমাল মায়োপ্যাথি আছে, অটোনমিক ডিস্টারবেন্স আছে। ডিপ টেন্ডন রিফ্লেক্সগুলো ডিপ্রেস, যেটা হচ্ছে যে ইমপ্রুভ উইথ মাসল কন্ট্রাকশন। ল্যাম্বার্টসন সিনড্রোমের কার্ডিনাল ফাইন্ডিংস কি, যেটা সিনারিওতে দেওয়া আছে? ডিপ্রেসড টেন্ডন রিফ্লেক্স ইমপ্রুভ উইথ রিপিটেটিভ মাসল কন্ট্রাকশন, এটা হচ্ছে কার্ডিনাল ফাইন্ডিংস ইন কেস অফ ল্যাম্বার্টসন সিনড্রোম। ওকে, a 40-year-old man has been complaining for the last 2 months of progressively unsteady gait. He also reported an attack of blurring of vision 2 years ago, which lasted for 3 weeks. He is known to drink 50 units of alcohol weekly. On this most recent visit to the GP, he complained of more unsteadiness. Examination revealed bilateral reduced or absent reflexes in the lower limbs, increased tone and spastic weakness. There is loss of pinprick, a light touch, and joint position sensation in both feet. He has impaired vibration sensation to the anterosacroiliac spine bilaterally. Examination of eye movement and visual fields appears normal. তাহলে পেশেন্টের আপার মোটর নিউরন সাইন আছে, লোয়ার মোটর নিউরন সাইন আছে, সাথে হচ্ছে ডরসাল কলাম লেশন আছে, আর প্রিভিয়াস হচ্ছে ভিজুয়াল ডিস্টারবেন্স আছে।
ডায়াগনোসিস ভিটামিন বি12 ডেফিসিয়েন্সি। আমরা কি করবো? সেদাম ভিটামিন বি12 লেভেল দেখবো। তাহলে নিউরোলজিতে কিছু কিছু প্রশ্ন আসবে যেগুলো এরকম একটু কমপ্লিকেটেড, কয়েক ধরনের সিনারিও থাকে। সেই ধরনের সিনারিও পাইলে একটু টাইম নিয়ে আমরা হচ্ছে ই করবো, কোন কোন সাইট ইনভলভমেন্ট হচ্ছে এটা একটু খেয়াল করে দেখবো। তাহলে এই পেশেন্টের হচ্ছে সিভিয়ার যে অ্যালকোহলিক হিস্ট্রি আছে 50 ইউনিটস উইকলি, পেশেন্টের একটা ব্লারিং অফ ভিশনের হিস্ট্রি আছে, অনেক সময় দেখা এমএস মনে হইতে পারে। কিন্তু এখানে ইম্পর্টেন্ট হচ্ছে কি পেশেন্টের অ্যাবসেন্ট রিফ্লেক্স আছে, রিডিউসড বাই অ্যাবসেন্ট রিফ্লেক্স ইন লোয়ার লিম্ব, তার মানে লোয়ার মোটর নিউরন সাইনের ফিচার্স আছে। তারপরে স্পাস্টিক উইকনেস আছে এন্ড টোন বেশি, তার মানে আপার মোটর নিউরনের ফিচার্স আছে। এরপরে কি আছে? পেশেন্টে বলছে ইম্পেয়ার্ড ভাইব্রেশন সেন্স, মানে ডরসাল কলাম ইনভলভমেন্ট আছে। তাহলে যদি শুধু আপার মোটর নিউরন ইনভলভমেন্ট থাকতো, সাথে অপটিক নিউরাইটিস থাকতো, তাহলে ডায়াগনোসিস কি হতো? মনে করেন পরের সিনারিটুক নাই, তাহলে এটা হচ্ছে এমএস, যে তার একটা ব্লারিং অফ ভিশনের হিস্ট্রি আছে, আর এবার প্রেজেন্ট করছে স্পাস্টিক ইনকেস টোন বা স্পাস্টিক উইকনেস। তাহলে সেক্ষেত্রে আমরা চিন্তা করতাম হচ্ছে এমএস। এখন অপটিক নিউরাইটিসটা বাদ দিলে যে শুধু আপার মোটর নিউরনের ফিচার্স আছে প্লাস লোয়ার মোটর নিউরনের ফিচার্স আছে, সেন্সরি সব ইনট্যাক্ট, তাহলে ডায়াগনোসিস কি হবে? তাহলে ডায়াগনোসিস হবে এমএনডি, অ্যামায়োট্রপিক ল্যাটারাল স্ক্লেরোসিস। তাহলে আপার মোটর নিউরন আছে, লোয়ার মোটর আছে, এর সাথে যখন ভাইব্রেশন পজিশন ইনভলভমেন্ট হয়েছে, তাহলে ডায়াগনোসিস হয়ে গেছে বি12 ডেফিসিয়েন্সি। আবার এরকম একটা সিনারিও দিয়ে আপার মোটর নিউরন আছে, লোয়ার মোটর নিউরনের ফিচার আছে, সেন্সরি ডিস্টারবেন্স আছে, পেশেন্টের বয়স মনে করেন ইয়ং পেশেন্ট, 10 বছর বা 15 বছর বয়স, তাহলে সেক্ষেত্রে ডায়াগনোস হবে ট্র্যাজিক অ্যাটাক্সিয়া। তাহলে কয়েকটা সময় খেয়াল করে দেখা লাগবে পেশেন্টের বয়স কেমন, সেন্সরি ফিচার্স আছে কিনা, আপার মোটর নিউরন ফিচার্স নাকি লোয়ার মোটর, কয়েকটা দিকে সিনারিও দিয়ে কিন্তু ডায়াগনোসিস ভিন্ন ভিন্ন হয়ে যাবে এবং আমাদের ইনভেস্টিগেশন তখন ডিপেন্ড হবে। তাহলে এটা আমাদের ইনভেস্টিগেশন হচ্ছে সেরাম ভিটামিন বি12। 35-year-old man presents to the emergency department complaining of severe pain in his lower back after lifting a heavy box at work. The pain radiates to his right buttock and thigh. He has had no urinary symptoms on examination. He can state leg raised to 90 degrees on the left side but only 30 degrees on the right. Sciatic stress test is positive. He has difficulty plantar flexing in his right ankle and has abnormal sensation on the plantar aspect of the foot. His right ankle reflex is absent, but all other reflexes are normal. No other sensory disturbance. আচ্ছা, এই ধরনের প্রশ্নগুলো একটু খেয়াল করে দেখা লাগবে যে কোনটা কোনটা সমস্যা হয়েছে। তাহলে মেইনলি পেশেন্ট একটা পিএলআইডি হয়েছে, এটা বোঝা যাচ্ছে। সে হেভি লিফটিং করছে, লোয়ার ব্যাক পেইন ডেভেলপ করছে সাডেন অনসেট, এর সাথে কি আছে সায়াটিকা পেইন আছে। এগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট না, এগুলো নন স্পেসিফিক হলো, এটা হচ্ছে কোয়াজিভেলেটের কাজে লাগবে। এখন মেইন সমস্যাটা কি হয়েছে? প্ল্যান্টার ফ্লেকশনের সমস্যা। আর কি আছে? অ্যাঙ্কেল রিফ্লেক্স অ্যাবসেন্ট। তাহলে আমাদের জানা লাগবে আমাদের প্ল্যান্টার ফ্লেকশন কে করে, অ্যাঙ্কেল রিফ্লেক্সের রুট ভ্যালু কোনটা। ইট ইজ নট প্ল্যান্টার, এই ডরসিফ্লেকশন না, কিন্তু ডরসিফ্লেকশন করে হচ্ছে আমাদের L5 ইনভলভমেন্ট করে। ডরসিফ্লেকশন বা যেখানে আমরা ফুড ড্রপ পাই আর কি, যেটা ড্যামেজ হলে। তাহলে প্ল্যান্টার ফ্লেকশন এবং অ্যাঙ্কেল রিফ্লেক্স এটা হচ্ছে S1। S1 নার্ভ রুট কখন ড্যামেজ হবে? আমরা বলছিলাম সবসময় নিচেরটা দেখতে হবে। তাহলে L3 L4 এর ডিসকোলাপস হলে ইনভলভমেন্ট হবে হচ্ছে L4 নার্ভ রুট, L4 5 হলে হবে হচ্ছে L5, L5 S1 ডিসকোলাপস হলে নার্ভ রুট কম্প্রেশন হবে S1। তাহলে এখানে অ্যান্সার কি হবে? তাহলে L5 S1 ডিসকোলাপস। যদি এই পেশেন্টের ক্ষেত্রে বলতো যে সেম সিনারিও দিয়ে বললো পেশেন্টের সমস্যা হচ্ছে ডরসিফ্লেকশনে,
তারপর হচ্ছে ফুট ইনভার্সন, ইভার্সন, এই সবগুলোতে সমস্যা। সাথে পেশেন্টে ফুড ড্রপ আছে, মানে ডরসিফ্লেশন করতে পারতেছে না, ফুড ড্রপ হয়েছে। তাহলে সেক্ষেত্রে অ্যান্সার কি হতো? অ্যাঙ্কেল রিফ্লেক্স, বম রিফ্লেক্সের কোনো সমস্যা নেই। পেশেন্টের ইনভার্সনও এফেক্টেড হয়েছে, ইভার্সনও এফেক্টেড হয়েছে, ব্যাক পেইন আছে, রেডিকুলোপ্যাথি আছে। সেটা খুবই সহজ। পেরোনিয়াল নার্ভ লেশনগুলো ইউজুয়ালি হয় হচ্ছে যে ফিবুলার ইনজুরি হলে বা পেরিফেরালি। এই পেশেন্টগুলোর ক্ষেত্রে তো লো ব্যাক পেইন থাকবে না। পেরোনিয়াল নার্ভ কোথায় থাকে? পেরিফেরাল একটা নার্ভ। আর যে পেশেন্টের হেভি লিফটিং করে সিভিয়ার লো ব্যাক পেইন হয়েছে, তার মানে তার নার্ভ রুট ইনভলভমেন্ট হয়েছে। আচ্ছা, আমরা বলছিলাম ফুড ড্রপ হয় কি কারণে? ফুড ড্রপ কখন হবে? যখন অ্যাঙ্কেল ডরসিফ্লেকশনটা করতে পারবে না। তাহলে অ্যাঙ্কেল ডরসিফ্লেকশনে আমাদের কমন পেরোনিয়াল নার্ভ লাগে। এই কমন পেরোনিয়াল নার্ভের মধ্যে আমাদের L5 নার্ভ রুটও থাকে। আলাদা করার উপায় হচ্ছে আমাদের যে L5 আছে, এটা অ্যাঙ্কেল ডরসিফ্লেকশনের সাথে ইনভার্সনও হেল্প করে। আরেকটা কথা হচ্ছে ইভার্সন। কমন পেরোনিয়াল নার্ভ কি করে? ইভার্সন করে, কিন্তু ইনভার্সন করে না। তাহলে কমন পেরোনিয়াল নার্ভ দুইটা কাজ করে, অ্যাঙ্কেল ডরসিফ্লেকশন করে, ফুট ইভার্সন করে। আর L5 কি করে? ইনভার্সন, ইভার্সন, অ্যাঙ্কেল ডরসিফ্লেকশন। দুইটার মধ্যে পার্থক্য কোথায় আছে? ইনভার্সন। তাহলে C5 যেগুলো প্যাথো যদি হয়, তাহলে ফুট ইনভার্সন এফেক্টেড হবে, সাথে ফুট ড্রপ থাকবে। আর যদি কমন পেরোনিয়াল ইনজুরি হয়, তাহলে ইনভার্সনটা এফেক্টেড হবে না। প্লাস C5 হচ্ছে নার্ভ রুট, সো এখানে রেডিকুলোপ্যাথি থাকবে বা রেডিকুলার পেইন থাকবে। আর কমন পেরোনিয়াল হচ্ছে পেরিফেরাল একটা নার্ভ, সো এখানে তো আমাদের রেডিকুলার পেইন বা ব্যাক পেইন এগুলো থাকবে না। তবে C5 রেডিকুলোপ্যাথি কখন হবে? ইউজুয়ালি যখন PLID হবে বা স্পাইনে কোনো ইনজুরি হবে, তখন এখানে প্যাথোলজিতে হবে স্পাইনে। কমন পেরোনিয়াল ইউজুয়ালি ইনজুরি হয় যখন টিবুলার, সরি, ফিবুলার ফ্র্যাকচার হয়। তাহলে এই ক্ষেত্রে ইনজুরি সাইটটা থাকবে হচ্ছে পেরিফেরিতে, ইউজুয়ালি লোয়ার লিম্বে ইনজুরি থাকবে। তাহলে এই পেশেন্টে কি হয়েছে? 35 বছরের একজন বয়স্ক মানুষ, সে কি করছে? একটা হেভি বক্স তুলতে গেছে, এই সময় তার সিভিয়ার ব্যাক পেন হয়েছে। ব্যাক পেন হওয়ার সাথে সাথে তার কি আছে? বলছে প্ল্যান্টার ফ্লেকশন লস হয়েছে আর অ্যাঙ্কেল রিফ্লেক্স অ্যাবসেন্ট হয়েছে। এখন আমি বলছিলাম যে এই সিনারিও আমরা একটু ঘুরাইয়া দিই, যে সিভিয়ার ব্যাক পেন আছে, হেভি বক্স লিফট করতে গিয়ে সাথে পেশেন্টের ফুড ড্রপ হয়েছে। ফুড ড্রপ হয়েছে, পেশেন্ট হচ্ছে অ্যাঙ্কেল ডরসিফ্লেক্স করতে পারছে না। তাহলে সেক্ষেত্রে ডায়াগনোসিস কি হবে? এটা ছিল হচ্ছে আমাদের সিনারিও আর কি। তাহলে সেটা হচ্ছে L5 রেডিকুলোপ্যাথি। তাহলে এখানে অ্যান্সার কোনটা হবে? ডিসকোলাপস। তাহলে সাইড কোনটা? L45। এখন কি বোঝা গেছে? ফুড ড্রপের সিনারিও খুব কমনলি থাকে আর কি MRC পরীক্ষাগুলোতে। ফুড ড্রপে আমাদের সবচেয়ে কমন দুইটা কজ হচ্ছে কমন পেরিনিয়াল নার্ভ ইনজুরি আর একটা হচ্ছে L5 রেডিকুলোপ্যাথি। আমরা কয়েকটা পয়েন্ট দেখবো যে ইনভার্সন এফেক্টেড হয়েছে কিনা। ইনভার্সন যদি এফেক্টেড হয় তাহলে L5, এফেক্টেড না হলে কমন পেরিনিয়াল নার্ভ।
যদি পেশেন্টের লো ব্যাক পেইন থাকে বা রেডিকুলার পেইন থাকে তাহলে সেটা হচ্ছে L5 রেডিকুলোপ্যাথি, আদারওয়াইজ কমন পেরিনেল নার্ভ ইনজুরি। তাহলে দুইটা পয়েন্ট মনে রাখলেই অ্যান্সার করা যাবে, আর অন্য খুব বেশি কিছু মনে রাখার দরকার নেই। আর খুব রেয়ারলি কিছু থাকে সাইটের ইনভলভমেন্টে। L5 তো অ্যাঙ্কেল রিফ্লেক্স ইনভলভমেন্ট হবে না। আমরা বলছিলাম যে অ্যাঙ্কেল ডরসিফ্লেকশন ইনভলভমেন্ট হবে। কোনটা অ্যান্সার? এটা তো অ্যাঙ্কেল রিফ্লেক্স অ্যাবসেন্ট, মানে যে সিনারিওটা এখানে দেওয়া আছে। জি ভাইয়া, তাহলে এটার অ্যান্সার কি ই হবে না? পেশেন্টের L5S1। রাইট অ্যাঙ্কেল রিফ্লেক্স ইজ অ্যাবসেন্ট, আর ডিফিকাল্ট হচ্ছে প্ল্যান্টার ফ্লেকশনে, নট ডরসিফ্লেকশন। জি, তাহলে তো এটা ই হওয়ার কথা, আই মিন L5S1। অ্যাঙ্কেলের ডরসিফ্লেকশন করবে হচ্ছে L5, আর প্ল্যান্টার ফ্লেকশন করবে হচ্ছে S1। এটা একটু জি। খেয়াল রাখা লাগবে, এটা অনেক সময় কনফিউশন হতে পারে। A 50-year-old man presents with a 6-day history, L5 inversion আর কম্পেলনার পেইনটা সিভার্সন। না, পেইন হচ্ছে L5 হবে। L5 হচ্ছে ইনভার্সন ড্যামেজ হবে আর সাথে পেইন থাকবে। কম্পেলনার নার্ভের ক্ষেত্রে কোনো পেইন টেন কিছু থাকবে না, ইনভার্সন নর্মাল থাকবে। L5 তো নার্ভ রুট, নার্ভ রুট যেখানে ইনভলভমেন্ট হবে সেখানে পেইন থাকবে, রেডিকুলার পেইন থাকবে। A 50-year-old man presents with a 6-day history of poor balance, worsening double vision, and slurred speech. The symptoms began after a flu-like illness. On examination, he has impaired eye movements in all directions, mild dysarthria, and bilateral ataxia. None of his tendon reflexes can be elicited, and the plantar response are flexor. এভাবে মনে রাখতে পারেন, যেভাবে মনে রাখলে হলো আর কি। তাহলে এটা অ্যান্সার হচ্ছে মিলার ফিশার সিনড্রোম। অপথলমোপ্লাজিয়া আছে, অ্যাটাক্সিয়া আছে, অ্যারিফ্লেক্সিয়া আছে। আচ্ছা, ওইটা অত কনফিউশন করার কিছু নাই। বলি, যদি দেখেন যে ফুট ইনভার্সনের সমস্যা হয়েছে বা ফুট ইনভার্সন করতে পারতেছে না, তাহলে এটা L5। যদি দেখেন পেইন আছে, রেডিকুলার পেইন বা ব্যাক পেইন, এ ধরনের কোনো কথা বলা আছে, রেডিকুলার বা ব্যাক পেইন, তাহলেও এটা L5। আর দুইটা ক্ষেত্রে কমন কি, CPN প্লাস L5, দুইটাতে কমন হচ্ছে দুইটাতে ফুট ড্রপ থাকবে। ফুট ড্রপ মানে ব্রড রিফ্লেকশনটা এফেক্টেড হবে, আর সাথে দুইটাতেই ইভার্সন করতে পারবে না। এই দুটো হচ্ছে কমন। আর ডিফারেন্সিয়েটিং পয়েন্ট হচ্ছে ইনভার্সন আর রেডিকুলার পেইন বা ব্যাক পেইন। আর এর সাথে যাই কিছু দেওয়া থাকবে এগুলা স্কিপ করা যাবে না, অন্যগুলাতে আলাদা করা যায় না খুব একটা। ওকে। আচ্ছা, এই প্রশ্নটা একটু আনকমন, এটা ইমার্সিভিশন লাগবে, এফসিপিএস এটা না পারলে সমস্যা নেই। 18-year-old man presented with recurrent convulsion. The convulsions usually occur at night and are confirmed by eyewitness. Clinical examination reveals 3 cafe only spot on his lower limbs and 4 on his back. 7টা ক্যাফে অলরেডি স্পট আছে, 7 হচ্ছে রিকারেন্ট কনভালশন আছে। মানে পেশেন্টের ডায়াগনোসিস হচ্ছে মোস্ট লাইকলি নিউরোফাইব্রোমাটোসিস টাইপ 1। এখন ডায়াগনোসিস করার জন্য, কনফার্ম করার জন্য আর কি করা যাইতে পারে? আচ্ছা, এটা এমআরসিপির জন্য একটু ইম্পর্টেন্ট। NF1 এর যে ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া আছে এর মধ্যে একটা হচ্ছে যে লিশ নডিউল থাকা লাগে। লিশ নডিউলই নাই, এটা হচ্ছে ওয়ান অফ দ্য ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া ইন কেস অফ নিউরোফাইব্রোমাটোসিস টাইপ 1। সাথে ক্যাপেলার স্পট আছে, আরো কিছু ক্রাইটেরিয়া আছে। তাহলে এই প্রশ্ন মাঝে মাঝে আসে এরকম যে আমরা NF1 ডায়াগনোস করার জন্য কি করতে পারি। তাহলে এখানে বায়োপসি করা আসলে দরকার নাই, আমরা স্লিট ল্যাম্প এক্সামিনেশন করতে পারি। যদি আমরা নডিউল পাই তাহলে এটা হচ্ছে যে একটা ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া ফুলফিল করে। তাহলে এটা জাস্ট মনে রাখেন।
এখানে হচ্ছে লিশ নডিউল আর উইলসনের জন্য কে ফ্রি। এই দুটো হচ্ছে আই ফাইন্ড ইস ইম্পর্টেন্ট আমাদের পরীক্ষার জন্য। What is the likely anatomical location of the pathology? 23-year-old woman complains of double vision on horizontal eye movement examination. She has nystagmus of the left eye and impaired adduction of the right eye. When she tries to look to the left, her other eye movements are normal. রাইট মিডিয়াল লংজিটিউডাল ফ্যাসিকুলাস। তাহলে যে সাইডে অ্যাডাকশনের প্রবলেম সেই সাইডে মিডিয়াল লংজিটিউডাল ফ্যাসিকুলাসের ড্যামেজ আছে। আচ্ছা, রাইট থার্ড ক্যানাল না পলসি না কেন? অ্যাডাকশন তো থার্ড ক্যানাল নার্ভই করে মেইনলি। থার্ড ক্যানাল পলস হলে তো পেশেন্টের হচ্ছে যে অ্যাডাকশনের প্রবলেম হবে। তাহলে আমরা থার্ড ক্যানাল পলসি বলছি না কেন? তার একটা হচ্ছে তার টোসিস নাই, টোসিস নাই, ডাইলেটেড পিউপিল নাই, ডাউনওয়ার্ড অ্যান্ড আউটওয়ার্ড থাকবে। তাহলে এগুলো কিছুই নাই, শুধুমাত্র যখন অ্যাডাকশন হইতেছে তখন তো প্রবলেম হচ্ছে, আদারওয়াইজ তার প্রবলেম হইতেছে না। তো সাইট অফ হচ্ছে মিডিয়াল লংজিটিউডাল ফ্যাসিকুলাস। খুবই সহজ একটা প্রশ্ন, এই পরীক্ষা আসে। An 18-year-old woman presents with GBS. Which one of the following should be used to monitor her respiratory function? তাহলে হচ্ছে ভাইটাল ক্যাপাসিটি আমরা মনিটর করব। A 74-year-old man presents with clinical features consistent with Parkinson's disease. Which of the following neurotransmitter, if reduced, most likely to cause Parkinson's disease? Answer হচ্ছে ডোপামিন। আচ্ছা, আমরা এন্ডোক্রাইনের সময় একটা প্রশ্ন পড়ছিলাম যে হুইচ পিটুইটারি হরমোন ইজ আন্ডার কন্টিনিউয়াস ইনহিবিশন? প্রোল্যাকটিন। এক্সেলেন্ট। কোন হরমোন ইনহিবিট করে রাখে? বাই ডোপামিন। তাহলে ডোপামিন হচ্ছে কন্টিনিউয়াসলি প্রোল্যাকটিনকে ইনহিবিট করে রাখে। A 55-year-old man presents with a resting tremor of his right arm. You also note that he has a shuffling gait and freezes when he crosses the door frame when he enters the consulting room. Symptoms are interfering with his passion for walking. Diagnosis of idiopathic Parkinson's disease made. আর ট্রিটমেন্টের চয়েস হচ্ছে কোকালেডোপা বা আচ্ছা, এখানে লেভোডোপা আর কার্বিডোপা মিক্সড করা হয়। অ্যাডভান্টেজ কি? মেটাবলিজম, পেরিফেরাল কনভার্সন হবে না। এক্সিলেন্ট। তাহলে এটা হচ্ছে পেরিফেরাল কনভার্সনকে প্রিভেন্ট করে, এর ফলে সাইড ইফেক্ট কম হয় এবং লেভোডোপাটা তার সাইডে বেশি কাজ করতে পারে। কার্বিডোপা কি ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করে? No. তাহলে এটা হচ্ছে সুবিধা, কার্বিডোপা হচ্ছে ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করে না, অনলি লেভোডোপাটা ক্রস করতে পারে। সো পেরিফেরালি কনভার্সন না হলেও সে সেন্ট্রালিকে অ্যাক্টিভ ফর্মে কনভার্সন হইতে পারে। A 30-year-old woman presents with cerebellar ataxia. Her MRI shows a large left-sided cerebellar cyst.
with a nodular enhancement in one wall. Radiologists suggest the possible diagnosis of von Hippel-Lindau syndrome. Where heart serious pathology might she have most increased risk in other organ system? Excellent. তাহলে von Hippel-Lindau হচ্ছে increased renal cell carcinoma. renal cell carcinoma কোথায় হইতে পারে? জেনেটিক কজের মধ্যে। A 17-year-old boy is brought to the emergency department. His school teacher gives a history of fall during a rugby match and a blow to the right hand side of the head. Apparently, there was a brief loss of consciousness, but he recovered quickly. After sitting out the rest of the game, he became confused and aggressive, then drowsy during the journey home from their away game. By the time you see him, he is unconscious. Blood pressure 150/90, pulse 55. His pupils are only sluggishly reactive. তাহলে পেশেন্ট হচ্ছে যে রাগবি খেলতে গিয়ে আঘাত পাইছে, ইনিশিয়ালি লস অফ কনফিডেন্স হয়েছিল বাট কুইকলি রিকভার করছে, এরপরে সে আবার আনকনসিয়াস হয়ে গেছে। তাহলে পেশেন্টের মাঝখানে একটা লুসিড ইন্টারভ্যাল ছিল। তাহলে ডায়াগনোসিস কি হবে? এক্সেলেন্ট, এক্সট্রাডুরাল হেমোরেজ। তাহলে এক্সট্রাডুরাল হেমোরেজের ক্ষেত্রে এই ধরনের চিহ্ন থাকে। ইউজুয়ালি পেশেন্টগুলা ইয়ং পেশেন্ট থাকে, পেশেন্টের একটা ট্রমার হিস্ট্রি থাকে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে মানে খেলা করতে গিয়ে ট্রমা হচ্ছে এই ধরনের হিস্ট্রি বেশি থাকে। তবে এগুলো তো আলাদা করা যাবে না, আলাদা করতে হবে আমাদের লুসিড ইন্টারভাল দিয়ে। তাহলে এই পেশেন্টগুলো ইউজুয়ালি একটা ইনিশিয়ালি একটা আনকনসিয়াস বা ব্রিফ লস অফ কনসিয়াস থাকতে পারে, এরপরে রিকভারি করা যায় কুইকলি এবং পরবর্তী দিকে দেখা যায় যে আবার সে আনকনসিয়াস হয়ে যাইতেছে বা জিসিএস কমে যাচ্ছে। তাহলে এই ধরনের প্যাটার্ন থাকলে সেটা হচ্ছে এক্সট্রাডুরাল হেমোরেজ। আর সাবডুরাল হেমোরেজের ক্ষেত্রে ইউজুয়ালি পেশেন্টগুলো থাকে হচ্ছে ওল্ড এজের পেশেন্ট থাকে বা অ্যালকোহলিক থাকে অথবা অ্যান্টিকোয়াগুলেন্ট ড্রাগ হিস্ট্রি থাকে। আর এই পেশেন্টগুলো ইউজুয়ালি প্রেজেন্ট করে হচ্ছে যে স্ট্রোকের মতো অনেকটা, মানে হেমিপ্যারালাইসিস বা উইকনেস এগুলো অনেক প্রেজেন্ট করে মেইনলি। অনেক সময় আনকনসিয়াস হইতে পারে, তবে প্যাটার্নটা হচ্ছে ডিফারেন্ট। আচ্ছা, আমাদের লাস্ট প্রশ্ন। A 44-year-old man with an unremarkable past medical history developed dizziness, tinnitus, and mild left-sided hearing loss. Symptoms presented over several months and were slowly progressive, with tinnitus being continuous over the past 2 months. The initial evaluation of the by his GP was unremarkable, with a normal neurological examination and normal otoscopy. Audiometry revealed mild degree of sensorineural hearing loss on the left side. তাহলে পেশেন্টের প্রোগ্রেসিভ টিনিটাস আছে, সেন্সরিনিউরাল হিয়ারিং লস আছে, ডিজিনেস আছে। ডায়াগনোসিস কি? আচ্ছা, আমরা দুইটা কথা বলছিলাম, একটা হচ্ছে প্রোগ্রেসিভ লস আর একটা হচ্ছে ইন্টারমিটেন্ট ফিচার। অ্যাকুস্টিক নিউরোমা। তাহলে নিউরোলজিতে কয়েকটা জিনিস আমাদেরকে মনে রাখা লাগবে প্রশ্ন সলভের সময়। একটা হচ্ছে যদি কোনো পেশেন্টের অ্যাকিউট বা একদম সাডেন অনসেট থাকে, তাহলে সেটা হচ্ছে মোস্ট লাইকলি ভাস্কুলার কজ বা এনট্রাম্পমেন্ট কজ, মানে এনট্রাম্পমেন্ট নিউরোপ্যাথি যেগুলো হয়, এগুলো হচ্ছে টেম্পো অফ ইভলিউশন বলা হয় বা প্যাটার্ন কেমন। যদি কোনো পেশেন্টের প্রোগ্রেসিভ ফিচার্স থাকে, প্রোগ্রেসিভ হলে এটা ইউজুয়ালি কোনো ডিজেনারেটিভ কজ অথবা জেনেটিক অথবা কোনো ম্যালিগনেন্সি, এগুলো আস্তে আস্তে বাড়তে থাকবে। আর যদি কোনোটা ইন্টারমিটেন্ট হয়,
তাহলে এগুলো হচ্ছে ইউজুয়ালি ইনফ্ল্যামেটরি কজ বা অটোইমিউনো কজ। কারণ মাঝে মাঝে যখন ইনফ্লামেশন বাড়বে তখন সিমটমসগুলো বাড়ে, আবার মাঝে মাঝে রিকভারি হতে পারে। যেমন মাল্টিপল স্ক্লেরোসিস বা এসএলই, এগুলো ফিচার্সগুলো থাকে ইন্টারমিডিয়েন্ট, কখনো বেশি হয় কখনো কম হয়, মাঝে মাঝে আবার এমনিতে ভালো হয়ে যায়। বাট যে পেশেন্টের ফিচার্সগুলো দেখা যায় প্রোগ্রেসিভলি খারাপ হইতেছে, তারা আমাদের চিন্তা করতে হবে সেখানে ডিজেনারেটিভ কোনো কজ আছে বা কোনো ম্যালিগনেন্সি আছে। এখন কথা হচ্ছে কর্নিয়াল রিফ্লেক্স অ্যাবসেন্ট হইতো কিনা। তাহলে এটা ডিপেন্ড করে টিউমারের সাইজের উপরে। এই পেশেন্টের ফিচার্স এখনো ইউনিল্যাটারাল মাইল্ড আছে। টিউমার সাইজ যখন বড় হবে তখন তার কর্নিয়াল রিফ্লেক্সের যে নার্ভ আর কি পিয়ানোর 5 ইনভলভমেন্ট হইতে পারে। তাহলে অনেক সময় কর্নিয়াল রিফ্লেক্স অ্যাবসেন্টের কথা নাও থাকতে পারে, থাকলে ভালো, না থাকলে নাই। তাহলে এটা হচ্ছে আরো অ্যাডভান্স হিসেবে গিয়ে ইনভলভমেন্ট হইতে পারে। তাহলে এই পেশেন্ট যখন বলতেছে যে প্রোগ্রেসিভলি তার টিনটাস বাড়তেছে, প্রোগ্রেসিভলি তার হিয়ারিং লস বাড়তেছে, তাহলে এখানে একটা ক্লু দেওয়া আছে। দেখেন, ইনিশিয়াল ইভ্যালুয়েশন বাই হিজ জিপি ওয়াজ আনরিমার্কেবল উইথ নর্মাল নিউরোলজিক্যাল অ্যান্ড নর্মাল অর্থোস্কোপিক ফাইন্ডিংস। তার মানে কিছুদিন আগেও তার ফাইন্ডিংস নর্মাল ছিল, এখন আস্তে আস্তে বাড়তেছে। তার মানে এখানে হয় কোনো ডিজেনারেটিভ কজ আছে, অথবা কোনো ম্যালিগনেন্সি ছিল, সেটা সাইজ আস্তে আস্তে বড় হইতেছে। হয়তো আরো কিছুদিন পরে যদি অবজার্ভ করা হয় তখন দেখা যাচ্ছে কর্নিয়াল রিফ্লেক্সটা অ্যাবসেন্ট হতে পারে। তাহলে এই পেশেন্টের জন্য আমাদের অবশ্যই একটা এমআরআই অফ ব্রেন করতে হবে। যদি এই পেশেন্টের বলতো যে ইন্টারমিটেন্ট, মানে কিছুদিন আগেও তার হিয়ারিং লস ছিল বা টিনিটাস ছিল, মাঝখানে আবার কিছুদিন ভালো হয়ে গেছিল, এখন আবার হইতেছে, এরকম মাঝে মাঝে ভালো হয় মাঝে মাঝে খারাপ হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা অন্য কিছু চিন্তা করতে পারতাম। বাট যখন বলবে যে পেশেন্টের সিমটমস প্রোগ্রেসিভলি খারাপ হইতেছে, তাহলে এই পেশেন্টগুলো অবশ্যই আমাদের আর্জেন্ট ইনভেস্টিগেশন করতে হবে এবং ম্যালিগনেন্সি এটা আগে চিন্তা করতে হবে। তাহলে মোস্ট লাইকলি এটা অ্যাকুস্টিক নিউরোমা। কোন ডিজের সাথে বেশি অ্যাসোসিয়েট থাকে? নিউরোফাইব্রোসিস টাইপ 2। তাহলে অ্যাকুস্টিক নিউরোমার ক্ষেত্রে আমাদের মনে রাখা লাগবে যে ফিচারগুলো থাকবে হচ্ছে প্রোগ্রেসিভ, প্রোগ্রেসিভ টিনিটাস, ভার্টাইগো, অ্যান্ড হচ্ছে সেন্সোনিউজাল হিয়ারিং লস। এর সাথে প্লাস মাইনাস ধরে দেখতে হবে হচ্ছে লস অফ কর্নিয়াল রিফ্লেক্স। এটা অনেক সময় থাকতেও পারে, নাও পারে, নট ম্যান্ডেটরি। তাহলে এখানে যে টিউমারটা হয় এটা কোন ক্রেনিয়াল নার্ভকে ইনভলভমেন্ট করে? ক্রেনিয়াল নার্ভ 8। কোন ধরনের টিউমার? সোয়ানোমা। ওকে, ট্রিটমেন্ট কি হবে? ইনভেস্টিগেশন তো এমআরআই করলাম, ট্রিটমেন্ট হচ্ছে সার্জারি। আচ্ছা, এখানে এমআরআই না করে আমরা কি সিটি ব্রেন উইথ কন্ট্রাস্ট করতে পারি? আমরা এমআরআইটাকে কেন প্রিফার করি? ভেসেলস, না এখানে তো আমাদের ভেসেলস ইম্পর্টেন্ট না, সব টিস্যু। সিটিতে তো সব টিস্যু দেখা যায়। এমআরআই এর অ্যাডভান্টেজ কি কি আছে? নিউরোলজি চ্যাপ্টারে একদম প্রথমে আছে। এমআরআই এর অ্যাডভান্টেজ কি কি? সিটি এমআরআই দুইটা নন ইনভেসিভ। এক্সেলেন্ট। তাহলে পোস্টেরিয়র ক্রেনিয়াল ফসা, ব্রেন স্টেম, এগুলো ভালো বোঝা যায় হচ্ছে এমআরআই তে। তাহলে এখানে যদি আমরা কোনো লেশন চিন্তা করি ব্রেন স্টেমের বা পোস্টেরিয়র ক্রেনিয়াল ফসা, তাহলে এক্ষেত্রে হচ্ছে আমাদের এমআরআই হচ্ছে যে প্রিফারেবল। যদি আমরা সফট টিস্যু ডিফারেন্সিয়েশন বেশি প্রিফার করি, সফট টিস্যু ডিফারেন্স খুব ভালো বুঝতে চাই, তাহলে এমআরআই প্রিফারেবল। তাহলে এই দুইটা কন্ডিশন আমাদের আলাদা করে মনে রাখা লাগবে। তাহলে কোনো পেশেন্ট যদি আপনি ব্রেন স্টেম স্ট্রোক চিন্তা করেন, তাহলে সেক্ষেত্রে আসলে এমআরআই বেশি ভালো প্রিফারেবল, ওখানে লেশনগুলো ভালো বোঝা যায়। আর যদি এরকম হচ্ছে যে কোনো টিউমার চিন্তা করি আমরা পোস্টার ক্যানিয়াল ফসা ব্রেন স্টেমে, তাহলে সেগুলোর ক্ষেত্রে আমাদের এমআরআই প্রিফার করবো।
যেখানে আশেপাশে বোনস অনেক বেশি আছে, সিটি স্ক্যান অনেক সময় মিস হইতে পারে, নাও বোঝা যেতে পারে। এমআরআই ক্ষেত্রে এগুলোতে রিলেশনগুলো ভালো বোঝা যায়। ওকে, তাহলে এমআরআই অ্যাডভান্টেজটা অনেক সময় পরীক্ষা আসতে পারে। হোয়াট আর দ্য অ্যাডভান্টেজ অফ এমআরআই ওভার সিটি স্ক্যান। আরেকটা বলতে পারেন যে এখানে হচ্ছে কন্ট্রাস্ট লাগে না আর কি। সিটিতে কন্ট্রাস্ট লাগে, এমআরআইতে সরি কন্ট্রাস্ট না, রেডিয়েশন এক্সপোজার। সিটিতে রেডিয়েশন এক্সপোজার হয়, এমআরআইতে রেডিয়েশন এক্সপোজার হয় না। তাহলে এগুলো হচ্ছে এমআরআই অ্যাডভান্টেজ। ওকে, এটা আমাদের লাস্ট কোশ্চেন। আর কোনো প্রশ্ন নাই আজকে। আজকে ডিসিশন থেকে কোনো প্রশ্ন আছে? যদি থাকে তাহলে করতে পারেন, আর না হলে আজকে ক্লাসে পর্যন্তই। ওয়ালাইকুম আসসালাম। ওকে, আল্লাহ হাফেজ তাহলে।